মাত্র কয়েকদিন হলো বাজারে এসেছে একটি নতুন পত্রিকা আগামীর সময় নতুন পত্রিকা এসেই বেশ কিছু চমক সৃষ্টিকারী নিউজ সামনে এনেছে। এই পত্রিকার সাথে টাইমস অফ বাংলাদেশ নামে আরেকটা নতুন পত্রিকা, তারা সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর সামনে এনেছে। আগামীর সময় এবার একটা বড় খবর দিচ্ছে। সেই বড় খবরটা হচ্ছে, আওয়ামী লীগ যখন দেশে ফেরার চেষ্টা করছে, শেখ হাসিনা যখন দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে গত 2 বছর রীতিমতো পর্দার আড়ালে থাকা আওয়ামী লীগের যে শরিক 14 দল, সেই 14 দল মাঠে ফিরছে। তাহলে কি এটা বলা যায় যে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনায় 14 দল সরাসরি মাঠে ভূমিকা পালন করতে শুরু করেছে? যদি তাই করে, তাহলে এবার কি তারা সরকারের এবং সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর রোষানলে আরো বেশি করে পড়তে চলেছে? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি, চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ফেরা, শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির দায়িত্ব জাহাঙ্গীর কবির নানককে দেয়া। জাহাঙ্গীর কবির নানক অনেকগুলো কৌশলের কথা গণমাধ্যমে বলা, 3 ধাপ এগোলে 2 ধাপ পেছানোর কৌশল, 4 ধাপ এগোলে 3 ধাপ পেছানোর কৌশল, এই যে কৌশলের কথা বলছেন তিনি, এরকম প্রস্তুতিকালে আমরা দেখছি সারা দেশে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, সমাবেশ, পথসভা, শোডাউন, এই কাজগুলো করার চেষ্টা যখন করছে, তখন আগামীর সময় ভেতরের একটা বড় খবর বের করে এনেছে। 14 দল সক্রিয় হচ্ছে। তাহলে কি এই সক্রিয় হওয়াটাকে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ 14 দলকে কনভিন্স করতে সক্ষম হয়েছে যে তোমরা মাঠে নামো, আমরা না ফিরলে তোমাদের অস্তিত্ব থাকবে না, নষ্ট হবে, সুতরাং আমাদের ফেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তোমরা ভূমিকা পালন করো, যেন আমরা মাঠে ফিরে তোমরাও সবল হতে পারো। কি বলছে তারা তাদের শিরোনামে? তারা বলছে, আওয়ামী লীগের শরিক বামরা নীরবতা ভাঙছে, পতনের ধাক্কা সামলে মাঠে ফিরছে আওয়ামী লীগের শরিক বামরা। বাম দল মূলত যে শরিকগুলো রয়েছে, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ যে শরিকগুলো আছে, তারা তাদের নীরবতা ভেঙে মাঠে নামছে, এই খবর দিয়েছে। এই খবর যখন তারা দিচ্ছে, আমরা তখন এটা জানি যে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর যে মামলা, সেই মামলার রায় এই মাসের মধ্যেই হবে এবং সেই রায়ে মৃত্যুদণ্ডের ঘোষণা আসতে পারে, এরকমটা আশঙ্কা করা হচ্ছে। ওদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তিনিও কারাগারে, তার বিরুদ্ধেও এরকম একটা প্রক্রিয়া, মামলা তো চলছে, এরকম একটা প্রক্রিয়া হতে পারে। যখন এটা হতে পারে, তখন কি জাসদ ওয়ার্কার্স পার্টির সহ অন্যান্য দলের নেতাগুলো মনে করছে যে আমাদের আর আসলে নীরব থাকার কোনো স্কোপ নেই, নীরবতা ভাঙতে হবে, মূল নেতা কারাগারে মৃত্যুদণ্ডের মুখোমুখি প্রায়, সেই সময় আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে তো আর সেটাকে রাজনীতি বলা হলো না। যে পয়েন্টগুলো আগামী সময় তুলে এনেছে, সেই পয়েন্টগুলোর মধ্যে অন্যতম পয়েন্ট রয়েছে, চাঙ্গা হচ্ছে দলীয় কার্যালয়, অর্থাৎ এই দলগুলো তাদের নিজের দলীয় কার্যালয় চাঙ্গা করছে। কর্মীদের মনোবল বাড়াতে জেলা সফর করতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা, তাদের কেন্দ্রীয় নেতারা সারা দেশ সফর করছেন। আওয়ামী লীগের দায় নিতে নারাজ শরিকরা, তাদের রাজনৈতিক কৌশল হচ্ছে তারা বলবে যে আওয়ামী লীগের দায় আমরা নিতে চাই না। এটা তারা না বললেও এটা বোঝা যায় যে এটা রাজনৈতিক কৌশল, এবং এই কৌশলটাই তাদের বোধহয় ঠিক কৌশল। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের বৃহত্তর ঐক্য গড়ে ওঠার আশা, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি রয়েছেন, তাদের অনেক, যারা সার্কেলের বাইরে রয়েছেন, তাদেরকেও সম্পৃক্ত করে আরো বড় ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, সেই প্রয়াস তারা করছেন। আরেকটা হচ্ছে জুলাই আন্দোলনে প্রাণহানির দায় নিতে নারাজ, অর্থাৎ জুলাই আন্দোলনে যে প্রাণহানি হয়েছে, সেই প্রাণহানির দায় তারা নিতে চায় না। এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করেই তারা সামনে এগোচ্ছে, নিজেদের কর্মকাণ্ড বিস্তৃত করে তাদের অবস্থান মজবুত করছে। এটার 2টা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফেরাতে সহযোগিতা করা যেমন, তেমনি তাদের নিজেদের নেতারাও কিন্তু বিপদে রয়েছে, মহাবিপদে, জীবনের শঙ্কায় রয়েছেন। ঠিক সেই মুহূর্তে তারা যদি রাজনীতিতে সরব না হয়, তাহলে সরকারের কাছে একটা মেসেজ যাবে যে এদের বিরুদ্ধে যাই করা যাক, এরা আসলে বাস্তবিক অর্থে কোনো প্রতিরোধ করতে পারবে না। সুতরাং তাদের নিজেদের জীবনের স্বার্থেই, তাদের নিজেদের রাজনীতির স্বার্থেই এই সরব হওয়াটা হয়
হয়তো প্রয়োজন তারা মনে করছে। এই দুইটার কোনটা সেটা হয়তো সময় এবং বাস্তবতাই বলে দেবে। কিন্তু আগামী সময়ের একটা বিশাল বিশাল বড় ইনভেস্টিগেশন আমরা যেটা পড়ছি, সেটা পড়ে আমরা যেটা বুঝতে পারছি তাতে এই খবরটা ভুয়া খবর না, এই খবরটা সত্য খবর। তারা এই রাজনীতিতে সরব হওয়াতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ধরনের ইনসিডেন্ট, শিশু হত্যা, রামিসা সহ বিভিন্ন ধরনের যে শিশু নির্যাতনের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা সহ সামাজিক যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো হাইলাইট করেও তারা তাদের কার্যক্রম পরিচালনা করার কৌশল নিতে পারে। দর্শক, এটাকে আপনি কি শেখ হাসিনা ফেরার পথে সহায়ক শক্তি কিংবা সহায়ক কার্যক্রম ভাববেন, নাকি এটাকে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই ভাববেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ডিজিএফআই এর মহাপরিচালক থাকার সুবাদে মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে রাজনৈতিক মহল, বিশেষ করে জামায়াতে ইসলামীর একটা অংশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়ে জামাতের একটি অংশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল হামিদুল হকের। ভাবেন, শেখ হাসিনার সামরিক গোয়েন্দা সংস্থার মানে গোয়েন্দা সূত্র হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি 2024-এর জুলাই আগস্টে জামায়াতে ইসলামীর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে। 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনার বাহিনীগুলোর মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই শেখ হাসিনাকে ভুল পথে পরিচালিত করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও নিয়ন্ত্রণে আছে বলেছেন, বিভিন্ন রকম আশ্বাস দিয়েছেন, আর অন্যদিকে তার বাহিনীকে নিষ্ক্রিয় করেছেন। এসব বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মাঝে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বা বেঈমান হিসেবে চিহ্নিত হলেও প্রকৃতপক্ষে শেখ হাসিনার শাসনামলে সরকারের সকল গোয়েন্দা সূত্র একরকমের ভেঙে না পড়লে, অচল হয়ে না পড়লে, কিংবা ইউনুসের যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেন তিনি, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই শেখ হাসিনা সরকারের সকল গোয়েন্দা সূত্রকে নিষ্ক্রিয় করে রাখা না হলে যে একটা সরকারের এ ধরনের পতন ঘটতে পারে না আকস্মিক, সেটা দেশে বিদেশেই বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে। এবং অভিজ্ঞ জনেরা বারবার কথা বলেছেন যে এভাবে সরকার পতন হয়ে গেলে সবসময়ই গোয়েন্দা বাহিনীগুলো কি করছিল, গোয়েন্দা সূত্রগুলো কি তথ্য তখন সরকার প্রধানকে বা সরকারকে দিচ্ছিল, সেসব জানা যেমন জরুরি, তেমনি কেন গোয়েন্দা সূত্রগুলো সরকার প্রধানকে বা সরকারকে জানাতে ব্যর্থ হয়েছে যে সরকার পতনের আন্দোলনে পরিণত হবে এই বিক্ষোভ খুব দ্রুত, কিংবা এটা আসলে সরকার পতনের আন্দোলন, সেসব খতিয়ে দেখাটা পরবর্তী সরকারগুলোর নিরাপত্তার জন্যও জরুরি। কিন্তু বাংলাদেশে কোনো বাহিনীতেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাউকে মুখ খুলতে দেখা যায়নি। এমনকি শেখ হাসিনার শাসনামলে সেই 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনার সরকারের বিভিন্ন বাহিনীতে যে উচ্চ পদে বা শীর্ষ পদে থাকা কর্মকর্তারা, যাদের অনেককেই শেখ হাসিনার ঘনিষ্ঠ বিধায় এক রকমের মামলা হামলা থেকে বাঁচতে দেশত্যাগ করতে হয়েছে, এবং এখনো যারা আত্মগোপনে আছেন তারাও কেউ সংবাদ মাধ্যমের সামনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে মুখ খুলে তখন পরিস্থিতিটা ঠিক কী ছিল সেটা বর্ণনা করেছেন, কিংবা কোনো সংবাদ মাধ্যমে তাদের বরাতে কোনো খবর বেরিয়েছে, এমন ঘটনা আগে ঘটেনি। এখন শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন মে মাসে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন, এবং বাংলাদেশ জুড়েই এই রকম একটা আশঙ্কা আতঙ্ক শেখ হাসিনা বিরোধী পক্ষের মধ্যেও তৈরি হয়েছে যে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন, এবং বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগকে অন্য যে কোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং সংগঠিত বলে মনে হচ্ছে, এবং তারা সারা দেশ জুড়ে পুলিশ প্রশাসনকে অগ্রাহ্য করে এমনভাবে তাদের কর্মসূচিগুলো পালন করছে যে অনেক ক্ষেত্রে এই আঁচ আরো বেশি করে পাওয়া যাচ্ছে যে সম্ভবত শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়টি হয়তো একটা সত্যিকারের সম্ভাবনায় পরিণত হয়েছে। তখন সম্ভবত তার ঘনিষ্ঠ বিশ্বস্ত পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা সে সময়ে কারা কারা বিশ্বাসঘাতকতা করেছিল সে বিষয়ে মুখ খুলতে শুরু করেছে। টাইমস অফ বাংলাদেশ একটি সংবাদ করেছে যেখানে তারা বলেছে যে আওয়ামী লীগের পতনের পেছনে
ইন্টেল ব্রেকডাউন বা গোয়েন্দা তথ্য পুরোপুরি ভেঙে পড়া বা ঠিক জায়গায় ঠিক গোয়েন্দা তথ্য না পৌঁছানো একটা বড় ভূমিকা রেখেছে। এবং সেই খবরের ভেতরে তারা লিখেছে যে 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনে যে বড় গোয়েন্দা ব্যর্থতা ছিল, সেক্ষেত্রে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে গোয়েন্দা ব্যর্থতা কাজ করেছে। এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন করা কর্মকর্তারা জানিয়েছেন, সরকার পতনের অনেক আগেই তারা বুঝতে পেরেছিলেন যে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনটি শুধু সংস্কার দাবিতে সীমাবদ্ধ নেই, বরং ধীরে ধীরে সরকার পতনের দিকে এগুচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়নও করেছিল, মানে তাদের কাছে খবরও ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে। কিন্তু এই আশঙ্কার কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কখনো জানানো হয়নি, বরং একজন কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশের কাছে দাবি করেছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ হাসিনাকে ভুল তথ্য দিয়ে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং চিন্তার কোনো কারণ নাই। তার মানে সেই ব্যক্তি একা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুতেই নন। 1975 সালের ঘটনার সঙ্গে তুলনা করে টাইমস অফ বাংলাদেশকে কিছু পর্যবেক্ষক বলেছেন যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য যখন নিহত হন, সে সময়ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য ছিল, কিন্তু তারা দেশের নেতৃত্বকে যথাযথভাবে সতর্ক করতে ব্যর্থ হয়েছিল। ওই যে বলছিলাম, গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে কিনা সেটা যদি না জানা যায়, সে বিষয়ে যদি যথাযথ জবাবদিহিতা আদায় করা না যায়, তাহলে কিন্তু পরবর্তী সরকারগুলো কিছুতেই নিরাপদভাবে তাদের মেয়াদ পূর্ণ করতে পারে না। যেমন ধরেন 1975 সালের 15ই আগস্টের পর হাজার হাজার সেনা, নৌ, বিমান কর্মকর্তাকে জিয়াউর রহমানের শাসনামলে পাল্টাকুর জবাবে এমনকি মার্শাল ল কোর্টে সামারি ট্রায়ালের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া পরেও কিন্তু শেষ পর্যন্ত সেনা সদস্যদের হাতেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল জিয়াউর রহমানকেও। টাইমস অফ বাংলাদেশ লিখছে 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে বৈষম্য দূরের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে রংপুরে ছাত্রনেতা আবু সাইদ নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকাতেও আন্দোলনকারীদের প্রাণহানির ঘটনা ঘটতে থাকে। পুলিশ সূত্রের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হতে পারে। এবং একাধিক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এখন মুখ খুলছেন এবং তারা টাইমস অফ বাংলাদেশকে জানাচ্ছেন যে 18ই জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের সঙ্গে দেখা করেন এবং সতর্ক করে বলেন যে তিনি যেন প্রধানমন্ত্রীকে জানান যে আন্দোলন দ্রুত বিস্তার লাভ করছে এবং এটা গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে। কর্মকর্তারা যারা টাইমস অফ বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তারা বলছেন যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তখন মনে করেছিলেন যে দেশি বিদেশি কিছু পক্ষ এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে বিষয়টা সরাসরি জানানো জরুরি। কিন্তু সূত্রগুলো বলছে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি কিনা পরে শেখ হাসিনার বিচারে রাজসাক্ষী হয়েছেন, তিনি কিন্তু শেখ হাসিনাকে কথা জানাতে রাজি হন না, বরং তিনি ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন এবং হাবিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টাকে গুরুত্ব দেন না, বরং মজা করে বলেন যে কমিশনার অযথা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। পুলিশ সদর দপ্তরে ফিরে হাবিবুর রহমান জানতে পারেন যে আইজিপি শেখ হাসিনার সঙ্গেও কথা বলে এসেছেন, কিন্তু তিনি সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তার মানে সেনাপ্রধান যে কাজ করছিলেন আইজিপিও সে কাজ করছিলেন এবং হাবিবুর রহমান, যিনি শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ একজন কর্মকর্তা বলে পুলিশের মধ্যে পরিচিত ছিলেন, তিনি গিয়ে তখন জানতে চান যে কেন উদ্বেগের বিষয়গুলো প্রধানমন্ত্রীকে জানানো হয়নি এবং জবাবে তখনকার আইজি, এখনকার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুন তাকে বলেছেন যে প্রধানমন্ত্রী পুলিশের জন্য অনেক কিছু করেছেন, তাই তিনি তাকে নেতিবাচক কোনো
পূর্বাভাস বা মূল্যায়ন দিতে চান না। মানে শেখ হাসিনা পুলিশের জন্য অনেক কিছু করেছেন বলে পুলিশ বুঝতে পারছে শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাবে, কিন্তু পুলিশ শেখ হাসিনাকে সে সম্পর্কে কোনো ধারণা দিচ্ছেন না। পুলিশ প্রধান গিয়ে বলছেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সে সময় স্পেশাল ব্রাঞ্চ বা এসবির প্রধান মনিরুল ইসলাম এবং ডিবি প্রধান হারুনুর রশিদও সেই আলোচনার সময় উপস্থিত ছিলেন। এখন তাই অনেক কর্মকর্তাই ওই সময়ে আইজিপি মামুনের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষ করে তিনি রাজসাক্ষী হয়ে যাওয়ার পর বিতর্কটা আরো বেড়েছে, কারণ টাইমস অফ বাংলাদেশকেই যেমন সাবেক আইজিপি আশরাফুল হুদা বলছেন একজন আইজিপির মতো উচ্চপদস্থ কর্মকর্তা কেন রাষ্ট্রপক্ষের সাক্ষী হলেন সেটা রহস্যজনক। এটা বিতর্ক তৈরি করে এবং বিচার ব্যবস্থার জন্য একটা খারাপ নজির। গোয়েন্দা সংস্থাগুলোর যে নীরবতা সে বিষয়ে টাইমস অফ বাংলাদেশ লিখছে, তৎকালীন ডিজিএফআই মহাপরিচালক শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব পান জুলাই মাসে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের পর, এবং তিনি কার্যকর দায়িত্ব ঢাকার ডিটাচমেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার মিজানুর রহমানকে দেন। পরে এই নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আবার সেনাবাহিনী আর পুলিশের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। দেখেন, তখন ডিজিএফআই মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল হামিদুল হক। হামিদুল হক সম্পর্কে 2024-এর আগস্টের এক বছর পর 2025-এর আগস্টে এসে বণিক বার্তা পত্রিকা লেখে যে নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যায় যে ডিজিএফআই এর মহাপরিচালক থাকার সুবাদে মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে রাজনৈতিক মহল, বিশেষ করে জামায়াতে ইসলামীর একটা অংশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়ে জামাতের একটি অংশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল হামিদুল হকের। ভাবেন, শেখ হাসিনার সামরিক গোয়েন্দা সংস্থার মানে গোয়েন্দা সূত্র হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি 2024-এর জুলাই আগস্টে জামায়াতে ইসলামীর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে একদিকে, অন্যদিকে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও তিনি ওই বাহিনীর ভেতরে কাজ করছেন। সেটা বাংলাদেশের 2024-এর জুলাই আন্দোলনের কট্টর সমর্থক বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বণিক বার্তাই লিখছে, এবং বণিক বার্তা লিখছে যে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন একজনও এই হামিদুল হককে রাষ্ট্র পুনর্গঠনে সহায়তার অনুরোধ করেছিলেন। কিন্তু মনে রাখতে হবে, শেখ হাসিনার সেই ডিজিএফআই ডিজি জামাত ঘনিষ্ঠ হামিদুল হক তিনিও কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ পেয়েছেন। তিনি কোথায় গেলেন? সীমান্ত পাড়ি দিয়ে তাকে কি ভারতে নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ অন্য জেনারেলদের মতোই, নাকি কিভাবে তিনি তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে আয়নাঘর সহ বিভিন্ন ঘটনায় সেটা টের পেয়ে এবং অভিযুক্ত হওয়ার পর দেশ ছাড়ার সুযোগ পেলেন, এখনই বা কোথায় আছেন, সেগুলোও কিন্তু একটা বড় রহস্য তৈরি করে। টাইমস অফ বাংলাদেশ বলছে ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তৎকালীন প্রধানরা শেখ হাসিনাকে জনমতের প্রকৃত অবস্থা সম্পর্কে যথাযথভাবে সতর্ক করেনি। ডিজিএফআই শেখ হাসিনাকে জানাতে ব্যর্থ হয় যে সশস্ত্র বাহিনীর কিছু অংশে বিভক্তি তৈরি হচ্ছে। এমনকি 3রা আগস্ট সেনা সদর দফতরে দরবার করে সেনাপ্রধান যে বলে দিয়েছেন যে তারা সক্রিয় কোনো ভূমিকা নেবেন না আর ছাত্র জনতার আন্দোলন থামাতে, সে বিষয়টাও সেনাপ্রধান যেমন গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান না, তেমনি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইও শেখ হাসিনাকে জানান না যে সেনাবাহিনীর ভেতরে সরকারের নির্দেশনা পালনের বিষয়ে বিভক্তি তৈরি হয়েছে। আর টাইমস অফ বাংলাদেশ বলছে এনএসআইও সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি যে বৈষম্য বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে। টাইমস অফ বাংলাদেশ যেটা বলছে যে গোয়েন্দা তথ্য ঠিকমতো না পাওয়ার কারণে যেমন শেখ হাসিনা সে সময়ে যেসব কর্মকর্তাদের উপর ভরসা করছিলেন তারাই তার বিপক্ষে প্রকৃতপক্ষে কাজ করছিলেন, শুধু তাই নয়, তখন রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, তাদের পরিকল্পনায় অংশগ্রহণ করছিলেন। টাইমস অফ বাংলাদেশ আরেকটি বিষয় মনে করিয়ে দিয়েছে, যেটি বারবার আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সরকারের পতনের পর থেকে বলে এসেছেন যে এই সিদ্ধান্তটি আওয়ামী লীগের এত বড় রাজনৈতিক বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ হয়ে থাকতে পারে। সেটি হচ্ছে 4 আগস্ট
আগস্টের 4 তারিখে আওয়ামী লীগের যে দেশব্যাপী সমাবেশ করার পরিকল্পনা করা হয়েছিল একটা গোয়েন্দা সংস্থার পরামর্শে, সেই কর্মসূচিও কিন্তু শেখ হাসিনা বাতিল করেন। সমালোচকদের মতে এই সিদ্ধান্তের ফলেই পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে সরাসরি সংঘর্ষ আরও বেড়ে যায়। আওয়ামী লীগ প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরিস্থিতিটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের রাজপথে নামার একটা সুযোগ করে দেওয়া দরকার, সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ফলেই টাইমস অফ বাংলাদেশ লিখছে অনেক কর্মকর্তা মনে করছেন যে প্রাণহানি বাড়তে থাকে এবং রাজনৈতিক সংকট আরও গভীর হয় এবং 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সম্ভবত আওয়ামী লীগ আবার ফিরতে পারে, সেই প্রত্যাশা থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কর্মকর্তারা সে সময় কোন কোন কর্মকর্তারা শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সে বিষয়ে অবশেষে মুখ খুলতে শুরু করেছেন। তবে বর্তমান সরকারকেও তাদের নিরাপত্তার জন্য এবং বাহিনীগুলোর ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য সে সময় বাহিনীগুলোর ভেতরে ঠিক কি ঘটেছিল, কেন পুরো গোয়েন্দা তথ্যের ব্যবস্থাপনা ফেল করলো, ব্যর্থ হলো এবং কেন ভুল তথ্য সরকার প্রধানকে দেওয়া হলো, সে বিষয়গুলো তদন্ত করে দেখা নিশ্চিতভাবেই জরুরি।